নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমার সঙ্গে রয়েছেন দিবাকর দেবনাথ। তার চ্যানেলের নাম জাগরণ বাংলা, আপনারা নিয়মিত দর্শক তার। এবং আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিসেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আপনারা সকলেই জানেন যে নতুন করে ইডি এবং সিবিআই তাদের রেড শুরু হয়েছে। বহু নেতা মন্ত্রীর বাড়িতে পৌঁছে যাচ্ছে, দুষ্কৃতীর বাড়িতে পৌঁছে যাচ্ছে, এবং যে ঘটনা আগে বহু হয়নি বলবো না, তবে বিরল ঘটনা, সেটা হচ্ছে কলকাতা পুলিশের কোনো ডিসিকে রেডে ডাকা হচ্ছে এবং তিনি তার ফোন সুইচ অফ করে দিয়েছেন। সাধারণত দুষ্কৃতীরা পালিয়ে যায়, ফোন বন্ধ করে দেয় যারা অভিযুক্ত হয়, কিন্তু পুলিশের ক্ষেত্রে এই ধরনের ঘটনা খুবই বিরল। এবং শান্তনু সিনহা বিশ্বাস, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে থানা এলাকায় বসবাস করেন সেই থানা এলাকায় দীর্ঘদিন ওসি ছিলেন। সাধারণত আমরা জানি 3 থেকে 5 বছরের মধ্যে ওসিদের ট্রান্সফার হয়ে যায়, কিন্তু বলা হয় তিনি 8 বছরের বেশি সময় একই থানায় ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুবই স্নেহধন্য, তিনি ফোন সুইচ অফ করে এখন বসে আছেন। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কয়েক মাস আগে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে 2026-এর নির্বাচনে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে জেতানোর শপথ যে পুলিশ নিয়েছিলেন, তিনি এখন কার্যত বলা যায় যে র্যাডারে আছেন, বা পলাতক শব্দটা খুবই বাজে, বা যোগাযোগ করছেন না, কোঅপারেট করছেন না। ফোন বন্ধ, আমি পলাতক এই কারণে বলছি, ফোন বন্ধ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যোগাযোগের চেষ্টা হচ্ছে। তুমি একবার ভেবে দেখো, একজন পুলিশ অফিসার কালীঘাট থানায়, তো বললে দীর্ঘদিন ধরে ওসি ছিল, দায়িত্বে ছিল কালীঘাট থানাতে। এটা নতুন কোনো ব্যাপার নাই। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তোমরা দেখেছিলা, নিরাপত্তা রক্ষী যে সাইগাল হোসেন, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। যত তৃণমূল নেতাদের ব্ল্যাক মানি তৃণমূল নেতাদের বাড়িতে পাবে না, হয় তাদের পিএর কাছে পাবে, নয় আত্মীয় স্বজনের কাছে পাবে, নয় তাদের যে নিরাপত্তা রক্ষী, অতি বিশ্বস্ত নিরাপত্তা রক্ষী বা খুব ভরসাযোগ্য অফিসার, যারা খুব ভালো করে চাটে, হাওয়াই চটি মানে চেটে একেবারে সাদা ধপধপে রাখে সবসময়, সেই ধরনের অফিসাররাই কিন্তু এই কালো টাকাগুলোর দায়িত্ব রাখে। তো তৃণমূল নেতারা এখন আর এত বোকা নেই যে বাড়িতে টাকা রাখবে। দেখছে বিভিন্ন সময় রেড হচ্ছে তাদের বাড়িতে, তো সেই টাকা পয়সা রাখছে হয় নিরাপত্তা রক্ষীর বাড়িতে, নয় পিয়ের বাড়িতে। যেরকম কালীঘাটের কাকু ছিল, ভাইপোর বিশ্বস্ত, সেই কাকুর কাছে সেই টাকা রাখা হতো, সেই কাকু সব টাকা পয়সা দেখতো। তো এরকম শান্তনু সিনহা যার কথা বললে তুমি, এরাও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ডান হাত বা হাত। না হলে তো একই থানাতে বছরের পর বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপরে না থাকলে হয় না। তো ইডি সঠিক জায়গাতে হাত দিয়েছে, আশা করি এইবার আস্তে আস্তে, এবং কোনো ইনফরমেশন ছাড়া, কোনো তথ্য ছাড়া তো ইডি কারোর বাড়িতে যাবে না, তোমার বাড়িতে যাবে না, আমার বাড়িতে যাবে না। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখো, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু নিজের বাড়িতে টাকা রাখেনি, বান্ধবীর ফ্ল্যাটে। হ্যাঁ, তো প্রত্যেকের ঘনিষ্ঠ কেউ থাকে, হয় বান্ধবী, নয় নিরাপত্তা রক্ষী, নয় পিএ, নয় কর্মচারী। তো এদের কাছেই এই ব্ল্যাক মানিগুলো থাকে, এই চাকরি বিক্রির টাকা, কয়লা চুরির টাকা, বালি পাচারের টাকা, গরু পাচারের টাকা, সব কালো টাকা যেগুলো ইলেকশনের কাজে লাগানো হচ্ছে, সেগুলো এইভাবেই থাকে নেতাদের কাছে। আমি আরেকটা জিনিস সংবাদ মাধ্যমে দেখছিলাম, যে রিপোর্ট বলছে যে তার নাকি 7খানা ফ্ল্যাট, একই আবাসনের মধ্যে 5টা, আরও 2টি আলাদা আলাদা জায়গায়, এবং 30 কোটি সম্পত্তি। সাধারণত পুলিশের যা বেতন হয় আমরা সকলেই জানি, তাতে দীর্ঘদিনের সার্ভিসে, কারণ তিনি সাব ইন্সপেক্টর, সম্ভবত সাব ইন্সপেক্টর পদ থেকে প্রমোটেড হতে হতে ইন্সপেক্টর, তারপরে এখন ডিসিপি, এবং সেটাও কার্যত রুল ব্রেক করে, এমনটাই সংবাদ মাধ্যমে খবর। তো তিনি 30 কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছেন, আয়ের সঙ্গে তার যে ব্যয়, তার হিসেব মিলছে না, বা তার যে টাকা যিনি সরকার থেকে পান তার স্যালারি হিসেবে, তার সঙ্গে আয় ব্যয়ের যে সম্পত্তি বানিয়েছেন তার হিসেব মিলছে না। তো এটা পুলিশ যে ঘুষ খায় এটা তো ওপেন সিক্রেট, কিন্তু এত পরিমাণ ঘুষ খেয়ে ফেলে, তার তো নিশ্চয়ই একটা খরচ আছে জীবনযাপন চালাতে গেলে। সেই খরচ বাদ দিয়ে 30 কোটি টাকা সম্পত্তি বানিয়ে ফেলা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকায় থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এলাকায় থাকেন, সেখানেই তিনি ডিউটি করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুর্নীতির 1 পয়সার প্রমাণ পেলে আমি ফাঁসিতে চড়ে যাব। এত সৎ তারা, এবং তাদের প্রিয় পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে এই অসৎ আচরণের প্রমাণ, মানে ব্যাপারটা তো মিলছে না। না, মেলার তো এখানে ব্যাপার আছে। এই যে টাকার হিসাব মিলছে না তুমি বললে, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে মুখোমুখি বসিয়ে এই শান্তনু সিনহাদের সঙ্গে এই টাকার হিসাব বেরিয়ে যাবে। এই টাকা তো শান্তনু সিনহার না, এই টাকা কোথা থেকে এসছে, পার্টি ফান্ডের টাকা কিভাবে কালেকশন করেছে, কোথা থেকে বালি পাচারের টাকা এসছে, কি দুর্নীতির টাকা, পুকুর ভরাট করার টাকা, সেই টাকা কার কার টাকা রয়েছে। এবং শুধু 30 কোটি নয়, অনেক টাকা, 30 কোটি হয়তো শান্তনু সামনে এসেছে এখনো। আমার মনে হয় এই টাকা 500, 600, 1000 কোটির উপরেই যাবে। এরকম কত, এই যে সোনা পাপু,
এই সোনা পাপ্পুকে একজন মাস্তান, তৃণমূলের খুব ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে উঠা বসা, যত জমি দখল বলো, পুকুর ভরাট বলো, যত তোলাবাজি বলো, এই সোনা পাপ্পু করতো। আজকে সোনা পাপ্পুর মানে এত এত কোটি টাকার সম্পত্তি কি করে হলো? কি ব্যবসা করে, কি এমন ব্যবসা করে? পশ্চিমবঙ্গে তো তৃণমূলের থেকে কি কোনো খারাপ ব্যবসা হতে পারে? মানে তৃণমূলই তো সব থেকে ভালো ব্যবসা আমার মনে হয়। তৃণমূল করলে মা লক্ষ্মী, ঈশ্বর বলো, ভগবান বলো, গড বলো, আল্লাহ বলো, সবার আশীর্বাদ তাদের মাথায় চলে আসে। এই জন্যই তো পশ্চিমবঙ্গে এত মারামারি, নির্বাচনে এত খুনোখুনি, এত রক্তপাত। এটা তো শুধু ক্ষমতা দখলের লড়াই না, ক্ষমতা দখল করা মানে করে খাওয়া। তৃণমূলের এক নেত্রী কদিন আগেই বলেছিল, ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে 5 বছরের জন্য আমরা করে খেতে পারবো। এই করে খাওয়াটা কি? তোলাবাজি করে খাওয়া, পুকুর ভরাট করে খাওয়া, বালি পাচার করে খাওয়া, কাটমানি খাওয়া, মানুষকে মানে জমি দখল করে, মানুষকে হয়রানি করে, ধমকে চমকে টাকা নিয়ে তোলাবাজি করে, এইভাবেই তো খাওয়া। এই 5 বছর খেতে পারবে। এই জন্য এখন ভোটের সময় এরা চাইছে হিংসা করে যেভাবেই হোক ছাপ্পা ভোট করে ক্ষমতায় আসতে। কিন্তু এইবার মনে হয় না সেটা হবে। নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে নির্বাচন কমিশন তৎপর হয়েছে, যে এইবার কোনোভাবেই হোক মানে নির্বাচনটা সুষ্ঠু হবে, যেটা পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত নির্বাচন কমিশন করাতে পারেনি। তবে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আমার মনে হয় এইবার নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। আর যদি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষ ভোট দিতে পারে, তাহলে তৃণমূলের বলহরি হরিবল হয়ে যাবে। সোনা পাপ্পু একটা খুব সাধারণ দুষ্কৃতী, এবং সোনা পাপ্পুর ঘটনার পর থেকে, গুলি চালানোর ঘটনার পর থেকেই দেখলাম আগ্নেয়াস্ত্র র্যাকেট সামনে এলো, এবং সেখানে আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ে ব্যবসায়ীদের নাম জড়িয়ে যাচ্ছে। কামদার বলে একজন ব্যবসায়ীর নাম জড়িয়েছে, তৃণমূল নেতা দেবাশিস কুমারের নাম জড়িয়েছে, পরপর কুমার সাহা, বিভিন্ন নাম সামনে চলে আসছে। একটা সাধারণ দুষ্কৃতির সঙ্গে কি বিশাল র্যাকেট, একদিকে পুলিশ, একদিকে প্রশাসন, একদিকে তৃণমূল নেতৃত্ব, এবং সব মিলিয়ে কার্যত ঘেটে ঘোয়া হয়ে রয়েছে পরিস্থিতি। সোনা পাপ্পু তো একা নয়, এরকম তো সোনা পাপ্পুর মতো জয়ন্ত সিং কদিন আগে একদম, আমি এই কথাটাই বলছিলাম তোমাকে, যে এরকম প্রতিটি নেতার, মদন মিত্র থেকে শুরু করে এরকম তৃণমূলের প্রতিটি নেতার ডান হাত বা হাত রয়েছে, যারা এলাকায় তোলাবাজি করে, যারা এলাকায় মানুষকে চমকে মানুষের জমি দখল করে, মানুষের থেকে টাকা পয়সা তোলে, ভয় দেখিয়ে মানুষকে চমকায়, মানুষকে ধমকায়। এই সোনা পাপ্পু, জয়ন্ত সিং, শেখ শাহজাহান, এরা তো সব তৃণমূলের হাতে তৈরি। মানে এলাকায় প্রতিটি হিরে জহরত সব আছে, মানিক আছে, কালুদা, মোটাদা, ছোটুদা, ঠিক আছে, পেটো বাঁধতে পারে, বন্দুক চালাতে পারে, এইরকম প্রচুর আছে। এরা তৃণমূলের হয়ে ভোট দখল মানে বুথ দখল করবে, তৃণমূলের হয়ে মানুষকে চমকাবে, এদের এইটাই কাজ। এরা আর কোনো কাজ করে না। এবং এরা কোটি কোটি টাকার সম্পত্তি, সেই সম্পত্তি এদের একার না, সেই সম্পত্তিতে নেতাদেরও ভাগ রয়েছে, সেই কালো টাকা। তো জয়ন্ত সিং এর ঘটনার সময় আমরা দেখেছি কিভাবে দাপটের সঙ্গে, এরকম প্রচুর, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তুমি এরকম জয়ন্ত সিং পাবা, সোনা পাপ্পু পাবে। এবং দিবাকর, আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট বলা হয় ভোটের সময়, কিন্তু এটা তো সত্যি কথা নয়। আমাদের সারা বছর ধরে ইডি সিবিআই চলে, মানে ইডি সিবিআই বিটের জন্য এখন আলাদা রিপোর্টার, বেশ কয়েকটা রিপোর্টার প্রত্যেক সংস্থাকে বহন করতে হচ্ছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এবং সারা বছর ধরে ইডি সিবিআই হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলছেন যে ইডি সিবিআই করে লাভ হবে না। এর আগেও তো কত ইডি সিবিআই হয়েছিল, আমি তো জিতেছি, এবারেই আমি জিতবো। কিন্তু পরিস্থিতিটা একটু হলেও আলাদা মনে হচ্ছে। ইডি সিবিআই করে কি সত্যি কোনো লাভ হবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেখো, ইডি সিবিআই করে তো এটা রাজনৈতিক লাভের জন্য হচ্ছে না, এটাকে কমিউনিস্টরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা তদন্তের মতো চলবে। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, যারা দুর্নীতি করেনি তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। কেন জীবন কৃষ্ণ সাহা মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিল? তোমার মোবাইলে যদি কোনো সেরকম কিছু না থাকে, তোমার মোবাইলে তো নিশ্চয়ই ব্লু ফিল্ম ছিল না যে তুমি সেটা ভয়ে ফেলে দিয়েছো, বা থাকলেও সেটা ওইভাবে অপরাধ নয়, সেটা অপরাধ না, সেটার জন্য ইডি তো তোমাকে তুলে নিয়ে যাবে না। তাহলে এই যে গরু পাচারের জন্য অনুব্রত মণ্ডল তার মেয়েকে তিহারে জেল খেটে আসতে হলো, তো এরা সবই একই গোয়ালের গরু। তো দুর্নীতি এটা পশ্চিমবঙ্গে হয়েছে, এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে শুরু করে যারা তৃণমূল করে, যারা তৃণমূলের ভোটার, তারাও খুব ভালো করে জানে যে তৃণমূল চোর। কেউ বলে তৃণমূল চোর হলেও জাত ভালো, তার কারণ চুরি করে খাচ্ছে তৃণমূল, হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, ওদেরকে দিচ্ছে 1500 টাকা, ওদেরকে দিচ্ছে 500 টাকা ভাতা, ভোট আসলে মদের বোতল দিচ্ছে। তো এই জন্য চোর হলেও জাত ভালো, ওরা খাচ্ছে বেশি বেশি, আমি খাচ্ছি 1 ফোঁটা 2 ফোঁটা। এই মানসিকতা অনেক বাঙালির মধ্যেই আছে। তবে এইবার পরিবর্তন হবে। এটার সাথে
এই তদন্তের কোনো সম্পর্ক নেই। তবে তদন্ত প্রক্রিয়া আরো গতি পাবে আমি মনে করি যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যায়। এই যে পুলিশ প্রশাসনের সমর্থন নিয়ে, সরকারের সমর্থন নিয়ে, সরকারের কর্মচারীদের অপব্যবহার করে যেভাবে বেঁচে যাচ্ছে, এটা কিন্তু আর পারবে না। তৃণমূলের ছোট বড় মাথা সব জেলে ঢুকবে এবং প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়ে গেছে স্যালেন্ডার করতে হবে যারা তৃণমূলের চোর চিটিংবাজ আছে, না হলে 4 তারিখের পরে কিন্তু হিসাব হবে। তুমি বললে চোর, যেমনই চোর হোক জাত ভালো, চোর হলেও জাত ভালো। জাত ভালো। মনে পড়ে যাচ্ছে আমার, এটা বলার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে ওই ঘটনাটা একদম ফ্ল্যাশব্যাকের মতন মনে পড়ে গেল, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যাকার্ড নিয়ে হাঁটছেন, আমরা সবাই চোর। হ্যাঁ, তো এবং মদন চোর, মুকুল চোর, কুণাল চোর, চোরদের নাম কেউ বলে দেয় এইভাবে, আমি তো সে মনে পড়ে গেল। যাই হোক, আমরা অন্য বিষয়ের দিকে এগোই। তার আগে বলবো যে দিবাকরের যে চ্যানেল জাগরণ বাংলা খুব ভালো কাজ করছে দিবাকর, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ওর চ্যানেলেও। আমি জানি আপনার নিয়মিত দর্শক, তবু যারা নতুন কেউ যদি থেকে থাকেন ওর চ্যানেল ভিজিট করুন। সব থেকে বড় ঘটনা এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, আইপ্যাকের ঘটনা। বিনেশ চান্দেল গ্রেফতার, তারপরে তার আত্মীয় পরিজনকে সামন দেওয়া হচ্ছে, এবং আমরা দেখলাম যে আইপ্যাকের গতকাল দেখা গেল যে আইপ্যাকের যে সল্ট লেকের সেক্টর 5-এর যে অফিস, গোদরেজ বাটার সাইডের, সেখানে দেখা যাচ্ছে যে তালা পড়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে বললেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। মানে 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মিথ্যে কথা বলেছেন প্রমাণ হয়ে যাচ্ছে। আবার এক পক্ষ বলছেন যে তালা লেগে গেলেও তার কর্মীরা, যেভাবে এখন ডিজিটাল মিডিয়ায় কাজ হয়, আলাদা আলাদা জায়গায় কর্মীরা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করেন, ক্লাউড নেটওয়ার্কের মাধ্যমে, বলেছে যে তারা নাকি লুকিয়ে লুকিয়ে কোনো জায়গা থেকে কাজ করছে। কি মনে হয় কি হতে পারে? তা আমি মনে করি আইপ্যাক কাজ করছে। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো প্রভাব পড়েছে, কিছুটা প্রভাব পড়েছে। কয়লা পাচারের টাকা আইপ্যাকের মাধ্যমে গোয়া নির্বাচনে সেখানে খাটানো হয়েছে, সেখানে ইনভেস্ট করা হয়েছে। তৃণমূল জিততে পারেনি, গোয়া থেকে মানে গোল্লা পেয়ে আবার ফিরে এসছে পশ্চিমবঙ্গে, কিন্তু টাকা পয়সা প্রচুর খরচ করেছে। আসামে গিয়েও প্রচুর টাকা খরচ করেছে, ত্রিপুরাতে গিয়েও প্রচুর টাকা খরচ করেছে। এই টাকা কোথা থেকে আসে? আজকে একটা পশ্চিমবঙ্গের আঞ্চলিক রাজনৈতিক দল, যাদের ভারতবর্ষে আর কোথাও কোনো অস্তিত্ব নেই, পশ্চিমবঙ্গের মতো ছোট্ট একটা রাজ্যের দল। তুমি দেখো, যখন আমরা ইলেকটোরাল বন্ডের বিষয়টা সামনে আসলো, বিজেপি তো সত্যিকারেরই সর্বভারতীয় দল, এত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, এতগুলো স্টেটে ক্ষমতায় রয়েছে, যেখানে ক্ষমতায় নেই সেখানে হয়তো বিরোধী দলের আসনে রয়েছে। তো এত বড় একটা রাজনৈতিক দলের পরেই যে রাজনৈতিক দলটা সব থেকে বেশি মানে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা পয়সা পেয়েছে, সেই রাজনৈতিক দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জায়গায় যদি কংগ্রেস হতো, 2 নম্বরে আমরা মানতে পারতাম যে কংগ্রেস একটা জাতীয় দল, 100 বছরের পুরনো দল, প্রচুর এত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ছিল, কেন্দ্রে মানে রাজ্যেও কিছু রাজ্যে ক্ষমতায় রয়েছে। সরাসরি কংগ্রেস করেন, কংগ্রেসের থেকে লাভবান হয়েছে, পরিবারের সদস্যরা কংগ্রেস করেন। কংগ্রেস তাদের যে সময় ক্ষমতায় ছিল তাদেরকে সরাসরি বেনিফিট দিয়েছিল, সেই কারণেই তারা কংগ্রেস করেন। এবং আর তারা এটাও জানেন, কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে তাহলে আবার তারা সেই সুযোগ সুবিধা পাবে। পশ্চিমবঙ্গের অর্থনীতি খারাপ দিবাকর, এখানে কোনো রাজপরিবার সেইভাবে নেই, এবং কোনো রাজপরিবারের কেউ তৃণমূল করে না সরাসরি ভাবে, এবং কালীঘাটের সততার প্রতীক টালির চালা রাজনৈতিক দল। এটাই তো রাজপরিবার, যুবরাজ বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ। মানে কি, রাজা না থাকলে যুবরাজ কিভাবে আসছে? যুবরাজ কি করে হলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক সংগ্রাম আছে? সিপিএম কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়েছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন, সিপিএম কে সরিয়ে, সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন জিরো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনতই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে আছে না ভাইপো আছে কেউ জানতো না। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোলগাল নাদুস নদুস চেহারা নিয়ে গজিয়ে উঠলো, তারপরে এখন তো একেবারে টাকা পয়সা ভালোই কামাচ্ছে, জিম টিম করে একেবারে ডায়েট টায়েট করে ফিট। মমতা বন্দ্যোপাধ্যায় ফিট হয়ে গেছেন, উনিও ফিট হয়ে গেছেন, হাতে 2-3টে স্মার্ট ওয়াচ পরে ঘুরছেন। যুবরাজ বিশাল কনভয়, বিশাল পুলিশ, একেবারে 4-5 হাজার পুলিশ নিয়ে ঘোরেন, রাস্তা পুরো ব্লক করে দেন। তো এই যুবরাজ কোথা থেকে আসলো? যারাই এখন তৃণমূল করছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তৃণমূলের চেয়ারম্যান থেকে শুরু করে, এরা সবাই রাজা, এরাই বর্তমানে পশ্চিমবঙ্গের রাজা, এরাই রাজতন্ত্র চালাচ্ছে। এদের পরিবারের ছেলেরাই যুবরাজ হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে, পঞ্চায়েত প্রধানের ছেলে পঞ্চায়েত প্রধান হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আর কি, সেই যুবরাজ হবে, অন্য কেউ হবে না। এত বছর ধরে যারা তৃণমূল করছে, তৃণমূলের হয়ে লড়াই করেছে, সেই সময় আমি দেখেছি, মানে নিজে চোখে দেখেছি, 2011 সালের আগের ঘটনা বলছি, তখন যারা তৃণমূল করতেন ভয়ে ভয়ে করতেন। সিপিএম তো বিভৎস অত্যাচার করেছে, আজকে যতই এরা ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, দেখবে সিপিএম কে যারা মানে বয়স্ক মানুষ রয়েছেন তারা ভোট দেন না। তারা দেখেছেন তো সিপিএম এর ধানতলা, বানতলা, মরিচঝাপি,
তারপরে ওই আনন্দমার্গের সাধুদের কিভাবে পুড়িয়ে মেরেছিল, রক্তমাখা হাতে ভাত খাওয়ানো। তো সিপিএম তো প্রচুর অত্যাচারী ছিল সেই সময়। তৃণমূলের নেতারা, আমি দেখেছি নিজে চোখে, 3টে সাইকেল নিয়ে 3জন মিলে ওই তৃণমূলের পতাকা বেঁধে লুকিয়ে লুকিয়ে বেরোতো, ঠিক আছে, তৃণমূলের মিছিল। আর এদিক ওদিক দেখতো সিপিএম এর কোনো নেতা দেখে ফেলেছে কিনা। আজকে তাদের খুঁজে পাবে না দূরবীন দিয়ে। সেই তৃণমূলকে যারা ক্ষমতায় নিয়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ক্ষমতায় নিয়ে এসছে, সেই তৃণমূলের কর্মী সমর্থকরা আজকে নেই। আজকে কংগ্রেস থেকে সব তৃণমূলে, কোথায় সিপিএম থেকে প্রতিকুর, শাহজাহান, যত সব ক্রিমিনাল, যত সব মাস্তান ছিল, সিপিএম কি করতো, মাস্তানদেরকে ব্যবহার করতো। শওকত মোল্লা, এরা তো একেবারে মানে কুখ্যাত ক্রিমিনাল। এরা বোম বেঁধে ক্রিমিনাল হয়েছে, এরা ক্রিমিনালদের ব্যবহার করে নেতা হয়নি, এরা একেবারে ক্রিমিনাল থেকে প্রমোশন পেয়ে নেতা হয়ে গেছে। আমি এখানে তোমাকে মনে করিয়ে দেবো, দর্শকদেরও মনে করিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শওকত মোল্লাকে সরাসরি প্রশাসনিক মঞ্চ থেকে বলেছেন, এই শওকত তুই তো বোম বাঁধিস। আরাবুল ইসলামকেও বলেছিল, হ্যাঁ আরাবুল ইসলামকেও বলেছিল, তোরা মারামারি করিস, তোরা মারামারি করিস, বোম বাঁধিস। তো মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানে, উনি সবই জানে যে কে বোম বাঁধে। আর এদেরকে তো প্রয়োজন রয়েছে, এই বোম না বাঁধলে পঞ্চায়েত নির্বাচন জিতবে কি করে? বোম বাঁধা ছেলেদেরই তো দরকার। বোম বাঁধতে গিয়ে কেউ হাত উড়িয়ে ফেলছে, পা উড়িয়ে ফেলছে, তারপরেও তৃণমূল কংগ্রেসের হয়ে ওই টাকা পয়সা পাচ্ছে। তো এই রাজনীতি পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, একটা সুষ্ঠু রাজনীতি পশ্চিমবঙ্গে দরকার। বাঙালি বলে আমরা প্রগতিশীল জাতি, আমরা দূরদর্শী চিন্তা ভাবনা করি। এই যদি তার নমুনা হয়, প্রতিটি নির্বাচনে খুনোখুনি, হিংসা, যেখানে আজকে দেশ এতটা এগিয়ে গেছে, যেখানে ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা তুমি দেখো, মানুষ এখন কর্মসংস্থান নিয়ে ভাবছে, শিল্প নিয়ে ভাবছে, শিক্ষা নিয়ে ভাবছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাবছে, সেইখানে এখনো আমরা একটা পঞ্চায়েত মানে সদস্যকে জেতানোর জন্য একে অপরের প্রতিবেশী বোমা ছুড়ে মারছি। আমাকে কিন্তু তৃণমূলের নেতা এসে বিপদে পড়লে দেখবেন, আমার মা যদি আজকে অসুস্থ হয়ে পড়ে, আমার প্রতিবেশী এসেই কিন্তু হাসপাতালে নিয়ে যাবে। সে কোন রাজনৈতিক দল করে সেটা বড় কথা নয়, সেই আগে আসবে। তৃণমূলের নেতা সে আসবে না কিন্তু ছুটে। তো এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে, কেন আমরা এই হিংসার রাজনীতির পথে এগিয়ে চলেছি। আজকে জয় বাংলা বলে যারা রাজনীতি করছে, লাফালাফি করছে, তাদের ওই সংসার ওই তৃণমূলের কাটমানিতেই চলে, বালি পাচারের টাকাতে চলে। এই জন্যই এরা এত তৎপর হয়ে উঠেছে, যে কোনোভাবে তৃণমূলকে ক্ষমতায় আনতে হবে। কিন্তু এইবার আমি বলবো একটু সাবধানে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু এইবার একেবারে রেডি রয়েছে, যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। শীতলকুচির ঘটনা মনে আছে তো? প্রাণ গেলে আপনার যাবে। যে নেতাকে বিধায়ক বানানোর জন্য লাফালাফি করছেন, নাচানাচি করছেন, তিনি বিধায়ক হয়ে যাবেন, হয়তো তিনি নেতা হয়ে মাল কামাবেন, কিন্তু আপনার প্রাণটা যাবে, আপনার মায়ের কোল খালি হয়ে যাবে। তাই মানে নেতার কথাতে মাস্তানি করার আগে, বুথ দখল করার আগে, বদমাইশি করার আগে একটু ভেবে নেবেন। ঠিক, দিবাকর একদম ঠিকই বলছে যে নেতার কথায় মস্তানি করার আগে ভেবে নেবেন, কারণ শীতলকুচির মতো ঘটনা ঘটেছে। আমরা চাই না কারো প্রাণ যাক, কিন্তু পশ্চিমবঙ্গের এটাই রাজনৈতিক বাস্তবতা যে এখানে প্রাণ যায়। এবং একদিন আগে দেখলাম যে সিপিএম কর্মীর প্রাণ গেল। একদিকে দেখছি যে সিপিএম কর্মীদের পয়সা দিচ্ছে তৃণমূল কংগ্রেস দেওয়াল লেখার জন্য, ঝান্ডা বাঁধার জন্য। রাতের অন্ধকারে আমরা দেখছি সিপিএমের পতাকা রাতে লেগে যাচ্ছে, আর তলায় তলায় এই ধরনের সিপেমুল, যেটা নিয়ে আমরা বলতে চাইছি যে একদিকে আমরা দেখতে পাচ্ছি অভয়ার মাকে, যে সিপিএম অভয়ার মায়ের পাশে দাঁড়িয়েছিল প্রথমে, সিপিএম কর্মীকে তারা আজকে ভিডিও ভাইরাল করছে। সিপিএম কর্মীকে খুন করা হয়েছে, তৃণমূল তো তৃণমূলের কর্মীদেরকেও খুন করে, তৃণমূল নেতাকেও খুন করে। এইসব ভাগাভাগি নিয়ে, এইসব টাকা পয়সা খাওয়া খাই নিয়ে, ও কম খেয়েছে আমি বেশি খাবো, এইসব নিয়ে মারামারি, খুনোখুনি। এর সঙ্গে মানে বিরোধী রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে সিপিএম করে বলে খুন করা হয়েছে, এসব টাকা পয়সার গল্প। তৃণমূল করলেও খুন হচ্ছে। অভয়ার মার ব্যাপারটা আসি আমি, তুমি বললে। এখন দেখা যাচ্ছে সিপিএম এবং তৃণমূল কার্যত সিপিএমুল সেজে তারা এখন দেখা যাচ্ছে যে অভয়ার মায়ের একটা এআই ভিডিও হোক বা অন্য কাউকে অভয়ার মা সাজিয়ে হোক, তাকে নাচানাচি করছে, এরকম সরাসরি ব্যক্তি আক্রমণ। এবং সিপিএম এরটা চোখে লাগছে, তৃণমূল তো করবেই, কিন্তু সিপিএম এরটা চোখে লাগছে। তৃণমূলের কিছু ডিজিটাল গাধা আছে, ডিজিটাল যোদ্ধা, যাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাড়া করেছে, অনেক কয়েকজন আছে, বেশ কয়েকজন আছে। এদের কাজই হচ্ছে এটা, সারাদিন অপপ্রচার, মিথ্যে খবর, মানে অপরের নামে অপপ্রচার করা, তার চরিত্র হনন করা, মিথ্যে অপবাদ দেওয়া, ঠিক আছে, মিথ্যে অডিও রেকর্ডিং ভাইরাল করে এআই দিয়ে তৈরি করে জেনারেট করে সেটা নিয়ে অপপ্রচার করা। এই কিছু, যেরকম অনিন্দ বলে একজন আছে, ওই খবরওয়ালা, আমি তো বলি গুজবওয়ালা সোমনাথ, এরা প্রতিদিন কারোর না কারোর স্ক্যান্ডেল, কিন্তু সেগুলো নিয়ে তৃণমূল আবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করতে পারে না, এদেরকে দিয়ে করায়। ওরা তৃণমূল কংগ্রেস জানে যে এগুলো আমরা যদি পোস্ট করি তাহলে
অফিশিয়াল হয়ে কেস যাবে খেতে হবে, ব্যাপারটা। কেস খেতে হবে, কারণ এগুলো তো অপপ্রচার। তো অভয়াদির মাকে নিয়ে যেটা নোংরামিটা হয়েছে, মানুষ বুঝতে পারছে তো অভয়াদির মাকে মানুষ চেনে, মুখটা কিরকম দেখতে জানে। এই যে একটা ভিডিও নিয়ে যেটা ছাড়ানো হয়েছিল, এখন সব সংবাদ মাধ্যমও বলে দিয়েছে এটা ভেরিফাই করে যে অভয়াদির মা নয় এটা। তারপরেও তৃণমূল নোংরামিগুলো করছে। এখন তো ওদের হাতে কোনো অস্ত্র নেই, ওরা দুর্নীতি করেছে, চুরি করেছে, ওরা কাটমানি খেয়েছে, মানুষ তো এগুলো দেখে ভোট দেবে। এখন এগুলো থেকে নজর ঘোরানোর জন্য বিজেপি আসলে মাছ খেতে দেবে না, বিজেপি আসলে মাংস খেতে দেবে না, বাংলার সর্বনাশ হয়ে যাবে, অভয়াদির মা নাচছে, অমুক কি করছে, অমুকের কি বাথরুমে সাবান ব্যবহার করে, এই সব নিয়ে মানে রাজনীতি হচ্ছে। তো এই রাজনীতি করে কোনো লাভ হবে না। এবার যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এবং যেটা হওয়ার সম্ভাবনাই আছে, তৃণমূলের কিন্তু মানে বলহরি হরিবল হয়েই যাবে। একদম শেষ প্রশ্ন দিবাকর, এতক্ষণ সময় দেওয়ার জন্য। শেষ প্রশ্ন এটা যে একজন প্রাক্তন সাংসদ, তাকে আবার তৃণমূলের তাকে ডাকা হয়েছে, বসিরহাটের যিনি সাংসদ ছিলেন নুসরাত জাহান, গম কেলেঙ্কারি, ফ্ল্যাট কেলেঙ্কারি, আবার এই পুরনো কেসে তাকে ডাকা হচ্ছে। তো হঠাৎ করে নুসরাত জাহান বলছেন যে আমি দিল্লিতে যাব, কারণ এখানে আমার একটা মান সম্মান আছে, এখানে আমাকে না ডাকা হোক, দিল্লিতে আমি কোঅপারেট করব। আবার ইডি বলছে যে না, কলকাতার মামলা কলকাতাতেই। তো কোনো অভিযোগ হলে তাকে কোথায় তদন্ত হবে, অভিযোগ তো ঠিক করে দেবে যে কোথায় আমাকে তদন্ত করা হবে, কোথায় আমাকে ডাকা হবে। একটু বাড়াবাড়ি আবদার, অন্যায় আবদার না? না, ওনারা তো একটু বড় মাপের সেলিব্রিটি, ওনাদের অনেক আবদার থাকে। মিমির ঘটনা কদিন আগে দেখলে, তাকে ওই মঞ্চে ডাকা হয়েছিল, গেছে, ওই আধা ঘন্টার জন্য গিয়ে টাকা নিয়ে 10 লাখ টাকা এরকম ডিমান্ড, বিশাল মানে ডিমান্ড। তো এরা বড় বড় সেলিব্রিটি মনে করে নিজেদেরকে, এরাও তো তৃণমূলের থেকে সমান পাপের ভাগিদার। এত দিন ধরে নুসরাত জাহান কি করেছে? বসিরহাটের তিনি সাংসদ ছিলেন, তাকে তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ আর টিকিট দিল না, জামাল কামানোর কামিয়ে নিয়েছে। এখন ইডি ডাকলে একটু মনে হচ্ছে ফুটেজ খাবো, একটু সিম্পেথি নেব, তো এগুলো করে লাভ নেই। এরা ওই টাকা পয়সা দিলে তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে নেচে আসে, তৃণমূল নেতাদের রাতের বেলায় বড় বড় নেতাদের মনোরঞ্জন করে, এই করেই টিকিট পেয়েছে, এসবাই জানে। তো এইসব ন্যাকামি করে কোনো লাভ নেই, যেখানে ইডি ডাকবে সেখানেই যেতে হবে। টাকা যখন চুরি করেছো, কাটমানির ভাগ নিয়েছো, তখন ভোগ করতেই হবে ফল, কিচ্ছু করার নেই। আর একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জনতা যেটা জানতে চায়, এবার কি পরিবর্তন হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, আমরাই আবার আসবো, পুলিশ যতই করে নিক, যতই ইডি সিবিআই হোক, যতই নরেন্দ্র মোদী অমিত শাহ গায়ের জোর খাটিয়ে নিক, কিন্তু এবার মনে হচ্ছে যে কোথাও না কোথাও যেভাবে তৃণমূল কংগ্রেস জিততো, তাদের যে মেশিনারি, সেটা আইপ্যাক হতে পারে, পুলিশ প্রশাসন হতে পারে, অনেকটা ভেঙে গেছে, সেগুলো ডিসম্যান্টেল হয়ে গেছে। স্বাভাবিকভাবে ফেয়ার নির্বাচন হবে আমাদের মনে হচ্ছে। যদি সত্যি ফেয়ার নির্বাচন হয়, তাহলে বিজেপি কি ক্লিন সুইপ করতে পারে? একদম 148+ মেজরিটি নিয়ে কি আসতে আমি পারে? তোমাকে একটু 2011 সালের কথা মনে করিয়ে দিই, দর্শকদেরও মনে করিয়ে দিই। 2011 সালে অনেকেই ভাবতে পারেনি 34 বছর ধরে ক্ষমতায় থাকা সিপিএম কে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দেবে। কিন্তু আভাস ছিল। বড় বড় রাজনীতিবিদ তখন আভাস ছিল, কিন্তু ভাবেনি যে এইভাবে পরিবর্তন হয়ে যাবে, একেবারে সিপিএম কে ধূলিসাৎ হয়ে যাবে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। বিজেপির পশ্চিমবঙ্গে এই রাজ্যে একসময় 3% ভোট ছিল, বিজেপি কে কেউ চিনতো না। বিজেপি বলে আবার কোন দল? ওর তো অটল বিহারীর দল কেন্দ্রে রয়েছে, এই চিন্তা ভাবনা ছিল বাংলার মানুষের। আজকে সেই বিজেপি পশ্চিমবঙ্গে 38%-এর বেশি ভোট পায়, মিনিমাম ভোট আছে। হ্যাঁ, সেটা কি করে হলো? তো মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে বলেই, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে বলেই মানুষ আজকে বিজেপির দিকে ঝুঁকেছে। মানুষ দেখছে আজকে পরিবর্তন ছাড়া আর কোনো অপশন নেই, পরিবর্তন না করলে আবার এরা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করবে। আমার ছেলের চাকরি পাওয়ার পরেও আমার ছেলেটা যদি যোগ্য হয়েও চাকরি পায়, ঘুষ না দিয়েও চাকরি পায়, ওদের দুর্নীতির কারণে চাকরিটা চলে যেতে পারে। সেই কারণেই আজকে মানুষ পরিবর্তন চাইছে, এবং মানুষের মধ্যে একটা চোরা স্রোত বইছে। আমি তো ট্রেনে বাসে চলাফেরা করি, সাধারণ মানুষের সঙ্গে মিশি, কথাবার্তা বলি, মানুষ পরিবর্তন চাইছে। পশ্চিমবঙ্গে এমন একটা ভয়ের পরিবেশ হয়ে গেছে না, এখানে মানুষ বিজেপিকে ভোট দিলেও তুমি যদি ক্যামেরা চালু করে জিজ্ঞেস করো যে কাকে ভোট দেবেন আপনি, বা ক্যামেরা বন্ধ করেও যদি কেউ জিজ্ঞেস করে ভোটের ব্যাপারে কাকে ভোট দেবেন, ভয়ই বলবে আমি তৃণমূলকে ভোট দেবো। এখন আবার বলছে না, অনেকে চুপ করে যাচ্ছে, অনেকে কি বদলে যাচ্ছে, কিন্তু বহু মানুষ আছেন ভয়ে, তারা তো সাধারণ মানুষ, রাজনীতির এত সাথে পাশে থাকে না, প্রচন্ড ভয়ে থাকে। কখন কে এসে, দেখছো না ভিডিওতে, কদিন আগেই দেখলাম একজন তৃণমূল নেতা বাড়িতে গিয়ে চমকাচ্ছে, ভোট দিতে যাওয়ার দরকার নেই, বাড়িতে ছানা বড়া রসগোল্লা পাঠিয়ে দেবো, হ্যাঁ, তারপরে ভোট দিতে গেলে ক্যামেরা লাগানো আছে। এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, মানে জানে যে নৌকা ডুবতে চলেছে। যদি তোরা এতই উন্নয়ন করে থাকিস, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়ে থাকে,
তাহলে এত কেন মানুষকে ভয় দেখাতে হচ্ছে, মানুষকে ভুল বোঝাতে হচ্ছে? তো এর থেকেই প্রমাণিত তৃণমূলের নৌকা ডুবতে চলেছে। এবং দুদিন আগে তুমিও হয়তো দেখেছো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা থেকে বলেই ফেলেছে, তৃণমূল আগার रहेंगे তো ফির মিলেঙ্গে। তো উনিও বুঝতে পারছে যে তৃণমূল যদি থাকে তাহলে আবার, তো এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এটা আমরা কোনোদিন শুনিনি। এবং মানে জোড়া ফুলকে ভোট হ্যাঁ, দেবেন না সেটাও শুনলাম, আবার ভয় দেখালেন। 2019-এ যখন একেবারে পতন হলো তৃণমূলের, একেবারে বিজেপি 18টা সিট জিতে গেল, সেই সময় 2021-এও মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস এতটা টলমলো করেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস যতটা টলমলো করছে। তো দেখা যাক মানুষ কি চাইছে। পরিবর্তন আশা করি হবে, এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি। সবকিছু মানুষের হাতে, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। একদম। রাজনীতি আর ক্রিকেটে না আমি খানিকটা মিল খুঁজে পাই, কারণ একবার সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ, আমরা ভেবেছিলাম ইন্ডিয়া জিতে যাবে। ঠিক সেরকমই 2021-এ আমরা ভেবেছিলাম বিজেপি হয়তো জিতে যাবে, ওটা হয়নি। কিন্তু কখনো না কখনো ধোনিরা ফিরে আসে এবং ম্যাচ জিতিয়ে চলে যায়, তারপর কন্টিনিউটি থাকে। সেটা আমাদের বিরাট কোহলি হতে পারে, রোহিত শর্মারা হতে পারে। তো এবারও মনে হচ্ছে যে একজন মহেন্দ্র সিং ধোনিকে আমরা পেয়েছি এবং বিজেপি এবার হয়তো ক্ষমতায় চলে আসবে। এবার বাকিটা জনগণের উপরে, কে কাকে ভোট দেবেন সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না, বা আমরা বলতেও পারি না। কিন্তু মনে হচ্ছে এবার একটা পরিবর্তন আসন্ন, কারণ হাওয়া সে কথাই বলছে এবং বিভিন্ন ওপিনিয়ন পোল সে কথাই বলছে। যতই চটিচাটা মিডিয়া বা তৃণমূল পোষিত মিডিয়া, যারা অনুপ্রাণিত মিডিয়া, তারা যে ভুল খবরই ছড়াক না কেন, এবার মনে হচ্ছে যে সত্যি একটা পরিবর্তনের সময় চলে এসেছে। দর্শক, আপনাদের বলবো যে দিবাকরের চ্যানেল জাগরণ বাংলা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। খুব ভোকাল, খুব রিসেন্ট টপিক নিয়ে সে খবর করে, যথেষ্ট ভালো লাগবে আপনাদের ওই চ্যানেল। এবং আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পলিটিক্যাল ডেইলির পর্দায়। নমস্কার।